চলছে বিশ্বজুড়ে ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের সঙ্গে আছে আমি জুবায়ের আহমেদ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ চান লা লিগার সভাপতি হেভিয়ার তাবাস। ফুটবলকে বিজ্ঞাপনমুখী করে ধ্বংসের অভিযোগ ইনফান্তিনোর বিপক্ষে। ফিফা প্রধানকে নিয়ে ইউরোপ জুড়ে অসন্তোষ। এবং জিম্বাবুয়ে থেকে টেস্ট ও ওয়ানডেতে ভরাডুবির শিকার হয়ে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় দল। অস্ট্রেলিয়া সিরিজে ভালো কিছু করার প্রত্যাশায় ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বিশ্বকাপের আয়োজন শেষ হয়ে গেল, বিশ্বকাপের আমেজ এখনো পর্যন্ত বেশ তরতাজা সব দর্শকদের মাঝে। এবং বিশ্বকাপ নিয়ে এখনো যে আলোচনার যে রেসটা ছিল সেই আলোচনা করতে এখন মাঠে আজ অতিথি হিসেবে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক কাইসা। কাইসা ভাই, স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। কাইসা ভাই, যেটা বলছিলাম যে আয়োজন শেষ কিন্তু আমেজটা এখনো রয়ে গেছে। টিমগুলো তাদের নিজ নিজ দেশে ফিরে গেছে। লাস্ট দুটো টিম আর্জেন্টিনা স্পেন ফিরে গেছে। সেখানে আমরা বর্ণিল রাজকীয় আয়োজন দেখলাম, 39 দিনের একটা ওয়ার্ল্ড কাপ দেখলাম। সব কিছু মিলে ফুটবলের আমরা আজকে আলোচনার টপিকটা রেখেছি যে ফুটবলের ভবিষ্যৎ। একটা ট্রানজিশন পিরিয়ড আমরা সম্ভবত ফুটবলে দেখতে পাচ্ছি, যেখানটায় স্পেনে আমরা যদি দেখি যে তারুণ্যের যে একটা শুরুটা দেখলাম আমরা এবার ওয়ার্ল্ড কাপে, আর্জেন্টিনাতে লিওনেল মেসি এবং স্ক্যালোনের অধ্যায় হয়তো বা শেষ দেখছি। যেমনটা হার্নান কাস্তেলোর একটা টুইট দেখছিলাম আমি, যে তিনি দাবি করছেন, তিনি একেবারে রিভার প্লেট বেসড একজন সাংবাদিক, তিনি দাবি করছেন যে লিওনেল মেসি সম্ভবত লিওনেল মেসি তার ক্যারিয়ারের শেষ ম্যাচটাই খেলে ফেলেছেন। এবং কাস্তিলোর দাবি অনুযায়ী সেটা তিনি ড্রেসিং রুমেও জানিয়ে দিয়েছিলেন ফাইনালের আগে। ওয়ার্ল্ড কাপটাকে কেমন এনজয় করলেন পুরো 39 দিন, সেটা আগে জানবো, তারপর অন্যান্য টপিক আসবো। ধন্যবাদ জুবায়ের। যেভাবে আপনি বললেন যে বিশ্বকাপ শেষ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আনন্দের রেস্টটুকু রয়ে গেছে। রেস্টটুকু রয়েছে বলে কিন্তু আমরা আজকে এই স্পোর্টসে এই প্রোগ্রামটাও করছি, এবং সেখানেও স্পোর্টসে মূল এই হিসেবে রেখেছি কিন্তু আপনার বিশ্বকাপ। বিশ্বকাপটা, এবারের বিশ্বকাপটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে এই কারণটা হলো যে ম্যাচগুলো হয়েছে খুব উপভোগ্য এবং আনন্দদায়ক। খুবই চমৎকার ম্যাচ হয়েছে। হয় কি যে আপনি দেখবেন যে টাইমিংয়ের কারণে আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, বিশেষ করে স্পোর্টস রিপোর্টার যারা ছিল তাদের কিন্তু আপনি 39 দিন আমরা কিন্তু পারফেক্ট টাইমে ঘুমাতে পারিনি। দিনের বেলা 2-3 ঘন্টা ঘুমিয়েছি। আপনাদের কষ্টটুকু তো আরও বেশি, কারণ সকালে এসেই কিন্তু আবার সাথে সাথে নিউজ নামাতে হতো, আপনার প্যাকেজ তৈরি করতে হবে, মানে সারাদিনই গিয়েছে কিন্তু আপনার কষ্টের মধ্যে। সো বিশ্বকাপে আমরা বাংলাদেশ খেলেনি, আমরাও খেলিনি, কিন্তু আমরা পার্টিসিপেট করেছি একটু অন্যভাবে। তো সব কিছু মিলে এই বিনিদ্র রজনীটা কেটেছে, কিন্তু আনন্দটা হয়েছে। কারণটা হলো যে আপনি ম্যাচগুলো খুব উপভোগ্য হয়েছে। আমি নিজে যখন বিশ্বকাপ প্রথমে শুরু হয়েছিল যে 48 দলকে নিয়ে, আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে বোধ হয় আপনি র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো সামনে এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে, শীর্ষস্থানীয় দলগুলোর সঙ্গে যারা ফেভারিট হিসেবে খেলছে তাদের সঙ্গে বোধ হয় প্রতিদ্বন্দ্বিতা হবে না। ওয়ান সাইডের অ্যাফেয়ার্স, অনেক ম্যাচ হবে, একতরফা ম্যাচ হবে, ম্যাচ জমবে না, তো রাতটা আমাদের খুব একটা ভালো কাটবে না। কিন্তু আমার সেই ধারণাটাকে ভুল প্রমাণ করে দুর্দান্ত খেলেছে আপনি র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো। ঘানা চমৎকার খেলেছে, কঙ্গো চমৎকার খেলেছে, আপনার এই জাপান বিউটিফুল গেম খেলেছে, আর কেপ ভার্দে তো রূপকথার মতো ফুটবল খেলেছে। তো সবকিছু, প্যারাগুয়েকে আমরা বলতে পারি জার্মানিকে হারিয়ে অঘটনের জন্ম দেয়, রাইট, সেটাও একটা দুর্দান্ত হয়েছে। কিন্তু তারপরে প্যারাগুয়ে যেটা পরবর্তীতে যে ম্যাচটা খেলেছে সেটা ভালো ম্যাচ খেলতে পারেনি। সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এই যে রাত জায়গার কষ্টটুকু বা প্যাকেজ, সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এবারের বিশ্বকাপ ফুটবলটা আমাদেরকে একটা আনন্দ যজ্ঞের মধ্যে রেখেছিল। খুবই আনন্দময় একটা 39 দিন আমরা কাটিয়েছি। কষ্ট হয়েছে, কিন্তু সেই কষ্টটা খুব আনন্দের সঙ্গে যখন আপনি পালন করবেন, উপভোগ করতে পারবেন আপনি, তখন দেখবেন যে সেই কষ্টটা আর কষ্টের মতো মনে হয় না। তারপরে আমার কাছে মানে সার্বিকভাবে অনেকগুলো বিশ্বকাপ আমি কভার করেছি, মাঠে বসে কভার করেছি, টেলিভিশনে যেটা মাঠের বাইরে প্রেস বক্সের বাইরে বসে কভার করেছি। এবারের বিশ্বকাপটা আমাকে সেই আনন্দটুকু দিয়েছে যে অনেক বেশি এক্সাইটিং ম্যাচ হয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা যে কামব্যাক কিং, আমি তার নামটা দিয়েছি, যে কামব্যাক কিং হিসেবে তারা কিন্তু ফিরে এসেছে। আপনি দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে তারা। অবিশ্বাস্য ফুটবল হয়েছে অনেকগুলো ম্যাচে, এবং বাজে ফুটবল হয়েছে 2-1টা ম্যাচে। বিশেষ করে আপনি যে এই পুরো যে ওয়ার্ল্ড কাপটা যেরকম উপভোগ্য হয়েছিল, তাতে আমি একটু আশায় ছিলাম যে অন্তত ফাইনাল ম্যাচটা আমরা দেখতে পাবো, যেটা জমজমাট একটা ফাইনাল হবে। যে জমজমাট ফাইনালটা আর হয়নি, একেবারে এক পেশে একটা ফাইনাল অফ দা বলে আর্জেন্টিনাকে খুব বেশি স্বাচ্ছন্দ্য দেখা যায়নি। কাইসা ভাই, একটু থামাচ্ছে এই কারণে আর্জেন্টিনার প্রসঙ্গটা যখন আসলো, আর্জেন্টিনা ফুটবলে যদি আমরা হিস্ট্রিক্যালে যদি দেখি, তাহলে দেখবো যে সবসময় তারা একজন নায়কের উপর ডিপেন্ড করে খেলছিল। 1930-তে যে ওয়ার্ল্ড কাপে তারা ফাইনালে গেল, লুইস মন্টি তখন নায়ক ছিলেন। পরবর্তীতে তাকে ইতালিতে খেলতে দেখা যায় এবং সেখানে তিনি ওয়ার্ল্ড কাপ জেতেন। এর পরবর্তী আর্জেন্টিনা তো অনেকদিন নায়ক ছিল না। মারিও কেম্পেস আসলেন নায়ক,
78 ওয়ার্ল্ড কাপ জেতালেন, ম্যারাডোনা আসলেন 86-তে জেতালেন, অনেকদিন পর লিওনেল মেসি আসলেন আরেকটা ওয়ার্ল্ড কাপ জেতালেন 22-এ। লিওনেল মেসির অবসরের ঘোষণাও চলে আসতে পারে যে কোনো দিন। মার্কা, যদি স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলছে 28 পর্যন্ত মেসি থাকবেন, আর আর্জেন্টিনার সাংবাদিক হান্নান কাস্তিলো তিনি বলছেন যে লিওনেল মেসি অলরেডি তার শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। আর্জেন্টাইন ফুটবলের ভবিষ্যৎটা কি? কারণ একজন যে হিরো না থাকার যে ব্যাপারটা, আর্জেন্টাইন ফুটবল সবসময় একজন হিরোর উপর ডিপেন্ড করে আসছে, এই জায়গাটাতে আর্জেন্টিনাকে কি একটা ধাক্কা খেতে হবে কিনা ইন দ্য আপকামিং ডেজ? আর আর্জেন্টিনার একটা ফুটবলে একটা সংস্কৃতি রয়েছে, লা নুয়েস্ত্রা তারা বলে, এটা খুব সম্ভবত পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ। সেটা হলো যে তাদের নিজস্ব দর্শন, এবং তারা সেই দর্শনের বাইরে ফুটবলে কিন্তু যায় না, এবং স্কালোনি কিন্তু সেইভাবেই গিয়েছিলেন। এবং আপনি ঠিকই বলেছেন যে তারা সবসময় একজন তারকাকে বেছে নেয় যাকে কেন্দ্র করে পুরো মাস্টার প্ল্যানটা তৈরি করা হয়, যেটা স্কালোনি গতবারও করেছিলেন আপনার মেক্সিকে নিয়ে, এবং এবারও করেছেন। এবং এবার তিনি কিন্তু প্রায় ফাইনাল ম্যাচ ছাড়া বাদবাকি সবগুলোতে কিন্তু সফল হয়েছেন। আপনি দেখবেন যে আর্জেন্টিনা যখন বিশ্বকাপটা শুরু করেছিল, প্রথম ম্যাচে মেসি আপনার হ্যাটট্রিক করেছিলেন, পরের ম্যাচে তিনি 2 গোল করেছিলেন। প্রথম যে দুটো ম্যাচ খেলেছিল 5টা গোল হয়েছিল, 5টা গোলই কিন্তু মেসি করেছিলেন। আর যতগুলো ম্যাচ খেলেছে সেগুলোর মধ্যে কিন্তু মেসি গোল করেছেন, যেটাতে গোল করেননি সেটাতে তিনি এমন প্রভাবক ভূমিকাটা রেখেছেন যে মনে হচ্ছে যে তাকে কেন্দ্র করেই টোটাল প্ল্যানটা, বা তাকে তিনি কিন্তু ম্যাচটা জেতাচ্ছেন। গোল করেননি কিন্তু গোল করিয়েছেন, সহায়তা করেছেন। অর্থাৎ যে ম্যাচে তিনি গোল করেননি সেই ম্যাচে তার ভূমিকাটা ছিল গোল যে করেছেন তার চেয়ে বেশি। আমি ছোট্টভাবে একটা উদাহরণ দিচ্ছি, আপনি দেখবেন এই কারণে যিনি গোল করেছেন তাকে না জড়িয়ে ধরে মেসি কোথায় আছে সব প্লেয়াররা কিন্তু সেদিকে চলে যাচ্ছে। দ্যাট মিনস আপনি পুরো প্ল্যানটা, মাস্টার প্ল্যানটাই স্কালোনি এবারও করেছিলেন আপনার মেসিকে কেন্দ্র করে, যেটা এর আগে গত 4 বছর আগেও যেটা ছিল সেই একই ফর্মুলা নিয়ে তিনি এখানে এগিয়েছিলেন। আমি মনে করি যে এটাতে তিনি তো সফল হচ্ছিলেন, একটা ম্যাচ বাদবাকি সবগুলো ম্যাচে কিন্তু সফল হয়েছেন। মেসি থাকলে বেসিক্যালি ব্যাপারটা এমনই হয় বোধ করি ভাই। রাইট। আপনি গতবার যেটা ছিল সেটা হলো যে আপনি সেখানে আলভারেজ দুর্দান্ত ভালো ফর্মে ছিলেন, তারপর আপনার এই ডি মারিয়া ছিলেন, বাট মেসিকে এবার কিন্তু অনেক কাজগুলি করতে হয়েছে, যে শুধুমাত্র গোল করলে হবে না, গোল করাতে হবে, পুরো খেলাটা তৈরি করতে হবে, খেলার মধ্যে ইনভলভ থাকতে হবে, প্রভাবটুকু দেখাতে হবে। তো সব কিছু মিলে এটা তাদের ফুটবল দর্শন ছিল, সেই ফুটবল দর্শন অনুযায়ী তারা এগিয়েছে, কিন্তু শেষ ম্যাচটা ভালো তারা করতে পারেনি। আমি জানি না এখানে মাঠের বাইরে বা অন্য কোনো সমস্যা ছিল কিনা। আমরা এখন দেখছি আপনার আর্জেন্টাইন পত্রপত্রিকা এবং আর্জেন্টাইন মিডিয়ায় এই নিউজগুলো আসছে যে ফাইনালের আগে সামথিং হ্যাপেন, কিছু একটা হয়েছিল। এই কারণে আপনি বাস থেকে যখন স্কালোনি নেমেছিলেন তার চোখে পানি ছিল, আমি জানি না তিনি ইমোশনালি সেটা করেছিলেন কিনা। তারপর তারা ড্রেসিং রুম থেকে যখন এসেছিল তখন মেসি বারবার বলছিলেন যে আর্জেন্টাইন একজন সাংবাদিকের প্রতিবেদন, সরি আমি কাছে ইন্টারাপ্ট করছিলাম এই জায়গাটায়। আর্জেন্টাইন একজন সাংবাদিকের প্রতিবেদন আমি দেখছিলাম গতকালকে সন্ধ্যায়, আমি যেটা দেখেছিলাম এবং আমাদের এখন টিভিতে প্রচারিত হয় পরবর্তীতে, যে অনেকগুলো দাবি ছিল তার। বিশেষ করে আলেকজান্ডার সেফারিন তিনি ফাইনালটাকে বয়কট করেছিলেন, এবং একটা অভিযোগ এভাবে আসছে যে সেফারিনের নিজেদের স্লোভেনিয়া থেকেই 3 জন রেফারিকে আনা হয়, এবং জিয়ান্নি ইনফান্তিনো নিজের পথ টেকানোর জন্য স্পেনকে একটা আলাদা ফেভার দেওয়া হয়। এই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব যেটাকে আমরা বলি, বা কনস্পিরেসি থিওরি যেটাকে আমরা বলি, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় কতটা বিশ্বাসযোগ্য? না, আমি খুব একটা বিশ্বাস করছি না। কারণটা হলো যে আপনি রেফারিং কিন্তু খুব একটা মন্দ কিছু হয়েছে আপনি সেটা বলতে পারেন না। আপনি যে ফাউলগুলো ধরা হয়েছে সেই ফাউলগুলো কিন্তু আপনি ফুটবলের নিয়মকানুন মেনেই কিন্তু ফাউলটা ধরা হয়েছে। কোনো ম্যাচে আমার কাছে সেরকমভাবে মনে হয়নি যে খুব বাড়তিভাবে রেফারি কিন্তু আপনি কাউকে সহায়তা দিচ্ছেন। আপনি তো সেইভাবে করলে আপনি যে একটা গোল না 3টা গোল দিয়েছিল আপনার স্পেন, সেই 2টা গোল কেন বাতিল হলো তাহলে? সেই 2টা গোলও কিন্তু বাতিল হয়েছে, সামান্য অফসাইডের জন্য একটা বাতিল হয়েছে, আর একটা আপনি আক্রমণের সময় যে বিল্ড আপের সময় যে আপনি ফাউল হয়েছিল সেই কারণে সেটা বাতিল হয়েছে, এবং সেটা কিন্তু রেফারি ভার দেখেননি, রেফারি সেটা কিন্তু আপনি মাঠে দেখে সাথে সাথে কিন্তু সিদ্ধান্ত দিয়েছিলেন। সো আমার কাছে মনে হচ্ছে না যে কাউকে এক্সট্রা আপনার ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে বা কারো পক্ষপাত করার জন্য রেফারি বাঁশিটুকু বাজিয়েছেন। তবে আপনি এটা বলতে পারেন যে একটা বিশ্বকাপ পরিচালনার জন্য ফিফার যেরকমভাবে একটা প্রশাসনিক বা অভিভাবক হিসেবে যে দায়িত্ব নেওয়ার কথা ছিল সেই দায়িত্বটুকু তারা পালন করতে পারেনি, সেটা বিশ্বকাপের শুরু থেকে, এবং আমি মনে করি যে সেটা বিশ্বকাপের মধ্যেও। কিভাবে আপনি শুরুটা যেটা হয়েছিল যে তারা ইরানকে নিয়ে যে আপনি ভিসা নিতে যেটা ছিল সেটা প্রচণ্ড ব্যাড, এটা কোনো মতেই কিন্তু আপনি হতে পারে না। আপনি বিশ্বকাপে যখন 48টা দেশ খেলতে এসেছে, প্রত্যেকের অধিকার সমান, আমি প্রত্যেকের জন্য আপনাকে সেরকমভাবে কিন্তু আপনার সমান অধিকার দিতে হবে, প্রত্যেকের যা ন্যায্যতা সেই ন্যায্যতাটা কিন্তু আপনি দিতে হবে, যেটা কিন্তু ইরান পায়নি। সেটা ভূ রাজনৈতিক সমস্যার কারণেই কিন্তু পায়নি। বিষয়টা হলো সেই দুর্বলতাটা কিন্তু আপনার ইনফান্তিনিও মেনেও নিয়েছিলেন। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বলেছিলেন যে উই আর নট লিভিং ইন মুন, উই আর লিভিং ইন দিস প্ল্যানেট।
তার মানেটা হলো যে এই প্ল্যানেটে আরও অনেক আপনার ঘটনা রয়েছে, যে ঘটনার সাথে আমাদেরকে মানিয়ে চলতে হবে। তিনি সেটাই বুঝাতে চেয়েছিলেন এবং সেটা আমরা পরে দেখেছি যে বিশ্বকাপ চলাকালে কি হয়েছে। আমরা ফুটবলে হলুদ কার্ড লাল কার্ড দেখতাম আগে, এই বিশ্বকাপে আমরা ট্রাম্প কার্ডও দেখেছি, যে ট্রাম্প নিজে ফোন করে বলেছেন যে লাল কার্ড কেন দেওয়া হয়েছে, তার লাল কার্ডটা আপনার প্রত্যাহার করার জন্য, যেটা তিনি করতে পারেন না কোনো মতে। এটা আপনি করার দায়িত্ব আপনি আমেরিকান ফুটবল ফেডারেশনের, তারা করতে পারে, তারা একটা আপনার আবেদন করতে পারে এবং তারা সেটা করেও ছিল। কিন্তু সেটা করার কারণে আপনি অধিনায়কের যে লাল কার্ড যেটা ছিল সেটা প্রত্যাহার করা হয়নি। প্রত্যাহার মানে কি, যে পরের ম্যাচে তিনি খেলতে পেরেছিলেন। তো সবকিছু মিলে এই বিশ্বকাপটা আরো বিতর্কহীনভাবে করা উচিত ছিল, কিন্তু সেটা আমি মনে করি যে ফিফা যেরকমভাবে অভিভাবকের একটা সঠিক দায়িত্ব পালন করা উচিত ছিল সেটা তারা করতে পারেনি। তারা সেক্ষেত্রে কিছু কিছু বিষয়, মানে আপনার আয়োজক দেশকে বা আপনি অন্যান্য যে বিষয় ছোটোখাটো বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোতে তারা নজর দেয়নি, বা আপনি আমেরিকার আধিপত্যটা কিছুটা হলেও তারা মোস্ট প্রবাবলি একটু মেনে নিয়েছে, যেটা আমি মনে করি যে কখনোই করাটা উচিত না। কাইসা ভাই, আমরা একটু ওই আর্জেন্টিনার প্রসঙ্গটা ফেলতে চাই, যেটা আমরা আলোচনা করছিলাম, আলোচনার স্রোতে আমরা অন্যদিকে চলে গেছিলাম, যে মেসিকে ছাড়া এই আর্জেন্টিনার ফিউচারটা অ্যাকচুয়ালি কি? যদি মেসি সত্যিকার অর্থে কোপা আমেরিকা 2028ও না খেলেন, এই আর্জেন্টিনার ফিউচারটা কি উইদাউট মেসি অ্যান্ড উইদাউট স্ক্যালোনি? আমার তো মনে হয় যে 48টি যে দল খেলেছে, 48টি দলের মধ্যে 47টি দলের সঙ্গে মেসি আর্জেন্টিনা তখন পারতো না, লড়াইয়ে টিকে থাকতে পারতো না। কারণটা হলো যে আপনি দেখবেন যে এই পুরো যে 8টা ম্যাচ তারা খেলেছে, 8টা ম্যাচের মধ্যে আপনি একটা ম্যাচে বাদ বাকি সব ম্যাচে কিন্তু মেসি পুরোপুরি এক পেশে ভূমিকা পালন করেছেন এবং সবচেয়ে বড় প্রভাব নির্ণয় করেছেন। তিনি ছিলেন আপনি পুরোপুরি সেন্ট্রাল পয়েন্টে, মানে তাকে কেন্দ্র করে আর্জেন্টিনা খেলেছে, তিনি সেই ভূমিকাটা নিয়েছেন এবং তিনি দলকে জিতিয়ে বের করে নিয়ে এসেছেন, তিনি ছাড়া আর কেউ নেই। তো এটা যখন আপনি হবে তখন দেখবেন যে একটা দলের মধ্যে কিন্তু আপনার এক ধরনের একটা চলে আসে যে না, ক্যাপ্টেন তো রয়েছেন বা উনি রয়েছেন, উনি ম্যাচটা বের করে দিয়ে আসতে পারবেন। অ্যাজ এ টিম খেলতে হয় ফুটবল, আপনি টিম গেম, অ্যাজ এ টিম খেলতে হয়। এই কারণে আপনি দেখবেন যে স্পেন যে ফুটবলটা খেলেছে সেখানে অ্যাজ এ টিম তারা খেলেছে। রদ্রি আপনি ম্যান অফ দ্য আপনি গোল্ডেন বল পেয়েছেন, বিশ্বকাপের সেরা প্লেয়ার হয়েছেন, কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়ালি দেখেন 1 থেকে 11 পর্যন্ত স্পেনের সবগুলো খেলোয়াড়ই কিন্তু আপনি এক্সেলেন্ট পারফরমেন্স করেছে। তো ফুটবলকে এরকমভাবেই খেলতে হবে যে আপনাকে 11 জনকেই পারফর্ম করতে হবে এবং অ্যাজ এ হোল, অ্যাজ এ টিম হিসেবে খেলতে হবে, যেটা আর্জেন্টিনা এভাবে করতে পারেনি। এবং মেসি ছাড়া আমি আর্জেন্টিনার ভবিষ্যৎ খুবই দুর্বল দেখতে পাচ্ছি, কারণ এই মেসিকে নিয়েই আর্জেন্টিনা 2014 পরে আরও একটা বিশ্বকাপ হয়েছিল, সেখানেও তারা ভালো পারফরমেন্স করতে পারেনি। ভালো পারফরমেন্স করেছে আপনি শেষের দুটো যে টুর্নামেন্ট হয়েছে 22-এ এবং এখানে। সো আমার কাছে মনে হচ্ছে যে মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে এখনই চিন্তাটাকেও করতে হবে, কারণ 4 বছর রয়েছে এবং এই 4 বছরের মধ্যে তাদেরকে নতুন করে প্ল্যান করতে হবে, নতুন করে গ্রুম আপ করতে হবে, নতুনভাবে চিন্তাটুকু করতে হবে। এবং সেই চিন্তাটা যদি না করে, এখনও তারা যদি মনে করে যে না 2028-এও মেসি খেলবেন, মেসিকে নিয়েই তারা চিন্তাটুকু করবে, আমার মনে হয় যে সেটা খুবই একটা ভুল চিন্তা হবে। কারণ মোস্ট প্রবাবলি মেসির সেরা জিনিসটা কিন্তু আমরা সেরা ফুটবলটা এই বিশ্বকাপে আমরা পেয়ে গিয়েছি। মেসির 6টা বিশ্বকাপ খেলেছেন, কিন্তু আপনি যদি আমাকে পারফর্ম করতে বলেন, অ্যানালাইসিস করতে বলেন, তা আমি বলবো যে এই বিশ্বকাপটাই ছিল তার সেরা বিশ্বকাপ। সেটা গোল করেছেন, গোল করিয়েছেন, ক্যাপ্টেন হিসেবে ভালো খেলেছেন, দুর্দান্ত প্রভাব ছিল পুরো ম্যাচে। সব কিছু মিলে মেসি তার সেরাটুকু এখানে খেলে ফেলেছেন। আমার মনে হয় না যে এর চেয়ে সেরাটুকু আর তার কাছে সম্ভব আসাটা। সো মেসির যদিও এই সেরাটুকু খেলেও তিনি তার আমরা চোখের কান্নাটুকু দেখেছি, মানে হাসি দেখতে পাইনি, কান্না দিয়ে তিনি বিশ্বকাপ শেষ করেছেন। সো মেসি কাঁদছেন, জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগে না। সো মেসি আরেকবার কাঁদবেন, এটাও আমার কাছে আমার মনে হয় না যে খুব একটা ভালো কোনো দৃশ্য হবে। কাছে ভাই, এই মেসিকে নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন আমরা আরেকটা ফ্যাক্টের দিকে, একটু ফ্যাক্ট থেকে আমি আসছি। ফুটবল বিশ্বের ইতিহাসে মাত্র 2টো টিম মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ এবং মহাদেশীয় শিরোপা এই চক্রটা পূরণ করতে পেরেছিল। 2008 থেকে 2012 পর্যন্ত আমরা সর্বজয়ী স্পেন টিমকে দেখেছি এবং 2021 থেকে 2024 পর্যন্ত আমরা আর্জেন্টিনাকে দেখেছি। যদিও আর্জেন্টিনার সামনে সুযোগ ছিল আরেকটা ওয়ার্ল্ড কাপও নিজেদের করে নেয়, এবং দে আর দ্য ফার্স্ট টিম যারা হচ্ছে 2টো বিশ্বকাপ এবং সেকেন্ড টিম অ্যাকচুয়ালি 2টো বিশ্বকাপ এবং 2টো মহাদেশীয় শিরোপা, 4টা ফাইনাল টানায় খেলেছে। স্ক্যালোনিকে আপনি এই আর্জেন্টিনা টিমকে স্ক্যালোনি যেভাবে বিল্ড আপ করেছেন, উনি কাঁদতে কাঁদতে এটাও বলেছিলেন যে এই ধরনের একটা টিম বিল্ড করা খুব অসম্ভব একটা কাজ। স্ক্যালোনিকে কীভাবে মূল্যায়ন করবেন তার যদি টেনিওরটা ডিসেম্বরে শেষ হয়ে যায়? তিনিও তার সেরাটুকু দেখিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে তিনি 2022-এ যেভাবে পুরো দলটাকে টেনে নিয়ে এসেছিলেন এবং ফাইনালে তুলেছিলেন, এখানেও কিন্তু তাই করেছেন। বাট একটা বিষয় হয়েছে কি, মানে আমার কাছে মনে হয়েছে যে ইজ টু মাচ ইমোশনাল। আপনি এত বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই যে নায়িকার মতো আপনি প্রত্যেকটা ম্যাচ শেষে কাঁদবেন। আপনি কাঁদবেন নীরবে, আপনার ইমোশনটা হবে নীরবে, আপনার ইমোশনটা
প্রকাশ কেন করবেন? আপনি এত বেশি ইমোশনাল যখন হয়ে যাবেন তখন আপনি সিদ্ধান্ত নিতে কিন্তু আপনার জন্য অনেক সমস্যা তৈরি হয়ে যাবে, এবং খুব সম্ভবত ফাইনালে এই প্রবলেমটা তিনি পড়েছিলেন। তার আগের ম্যাচে যিনি গোল করেছেন লাউতারো মার্তিনেজকে তিনি এখানে নামানোর সুযোগই পাননি। কারণটা হলো যে তিনি প্ল্যান করে নেমেছিলেন যে আমি এখানে একদম পুরোপুরি টাই ব্রেকারে যাতে ম্যাচটা যায়, যত বেশি ডিপে নিয়ে যাওয়া যায়, শেষে টাই ব্রেকারে এসে আমাকে মার্তিনেজ উদ্ধার করে দিবে। দিস ইজ রং আইডিয়া। আমি মনে করি যে ফাইনালের মতো ম্যাচের জন্য এটা আর্জেন্টিনার মতো দলের জন্য, যে দলটা এত ভালো খেলে এসেছে সেই দলের জন্য এটা খুবই ডিফেন্সিভ একটা চিন্তাভাবনা। এত ডিফেন্সিভ চিন্তাভাবনা নিয়ে আপনি বিশ্বকাপটা যদি আর্জেন্টিনা জিতে যেত টাই ব্রেকারে, আমি খুব একটা সন্তুষ্ট হতাম না, কারণ আমি সবসময় অ্যাটাকিং ফুটবলের ভক্ত। আপনি আর সারাক্ষণ যদি ডিফেন্স করে ম্যাচ জেতা যেত তাহলে তো কিন্তু আপনি আর্জেন্টিনা এই বিশ্বকাপে খেলতে পারতো না, আপনি ইংল্যান্ডই খেলতো। যে ভুলটা ইংল্যান্ড করেছিল সেই ভুলটা ফাইনালে আমি মনে করি যে আর্জেন্টিনা করেছে। সো স্কলানির প্ল্যানিংটা সবই ভালো ছিল, কিন্তু ফাইনাল ম্যাচের জন্য তার যে প্ল্যানিংটা ছিল আমার কাছে, আমি সেটার সাথে একমত নাই। তিনি হয়তো তার ব্যাখ্যাটুকু দিতে পারেন, কিন্তু তিনি অনেক বড় কোচ, সব কিছু মিলে তো তার ক্যারিয়ারটা আমার কাছে মনে হচ্ছে যে আর সামনে বাড়ার আর কোনো সুযোগটুকু তেমন আমি অন্তত দেখতে পাচ্ছি না। আর আমি সবসময় জুবাইর একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে আপনাকে নতুনকে সুযোগটা দিতেই হবে। দুঃখিত, আপনি একবার বিশ্বকাপ জিতেছেন, আরেকটা বিশ্বকাপের ফাইনালে দলকে টেনে নিয়ে এসেছেন। আমার মনে হয় না যে সামনের 4 বছর পরে আপনাকে নিয়ে আবার নতুন করে ওনাকে নিয়ে চিন্তা করার দরকার রয়েছে। সো আর্জেন্টিনার উচিত হবে যে মেসির সাবস্টিটিউট খোঁজা, এবং সেই সঙ্গে কিন্তু স্কালোনির সাবস্টিটিউট খোঁজাটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। 4 বছর সময়, এই 4 বছরের মধ্যে আমি তো মনে করি যে তারা যদি চেষ্টা করে তাহলে অবশ্যই পাবে। স্পেনের দিকে একটু আসতে চাই। স্পেনের যে উচ্ছ্বাসটা আমরা দেখলাম, যে শুরুটা আমরা দেখলাম, পেদ্রি, কুবার্সি, ইয়ামাল সবাই একেবারেই ইয়াংস্টার, একদম ইয়াং একটা টিম বলা চলে স্পেনের। সো স্পেনের যেই শুরুটা অলরেডি তাদের যিনি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস তিনি বলে রেখেছেন যে 2030 সালে আমরা স্বাগতিক, হোয়াই নট উই গো ফর দ্যাট। এবং ডু ইউ বিলিভ দ্যাট স্পেনের সেই ক্যালিবার আছে? 68 বছর হবে আগামী ওয়ার্ল্ড কাপ আসতে, 68 বছর টানা 2টা ওয়ার্ল্ড কাপ কেউ জেতে না, সেই জিংসটা ভাঙার সম্ভাবনা কি স্পেনের দেখা যায়? না, দেখুন, এই দলটার সবচেয়ে বড় শক্তিটা হলো কিন্তু তারুণ্য, এবং তারা যে টাইপের ফুটবল খেলে সেই ফুটবলে কিন্তু আপনার স্পিড প্রয়োজন, সেই সঙ্গে কিন্তু আপনার মানে তারুণ্যের উচ্ছ্বাসটুকু প্রয়োজন, তারুণ্যের শক্তিটুকু প্রয়োজন, যে কাজটা তারা করে দেখিয়েছে। সো এই দলের সব ম্যাক্সিমাম খেলোয়াড়ই এখন পর্যন্ত তরুণ, যদিও আপনি গড় অ্যাভারেজ তাদের বয়স 28-এর মতো রয়েছে। 4 বছর পরে সেটা কিন্তু আপনি আরও বাড়বে। হয়তো সব প্লেয়ার থাকবেন না এখানে, যারা রদ্রি হয়তো থাকবেন না, বা আপনি যাদের বয়স এখন 28-29-এর মতো, তবে তার রদ্রি বদল তো জুবিমেন্দি বা মিকেল মেরিনোরও রেডি হচ্ছেন, রাইট, সেরকমভাবে তৈরি তো হচ্ছেন। সেটাই বিষয়টা হলো এটাই যে আপনি 4 বছর পরের প্ল্যানটা যখন করবেন তখন আপনি 4 বছর বর্তমান সময় যারা খেলছেন তাদেরকে নিয়েই যে আপনার সামনে বাড়তে হবে, নট নেসেসারি। আপনাকে যে শূন্যতাটা পূরণ হবে, একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে, সেই ভ্যাকুয়াম ক্রিয়েটটা একটু আগে থেকে চিন্তা করতে হবে। চিন্তা করে সেই জায়গায় কে ভালো খেলতে পারেন বা সেই জায়গায় কাকে আপনি সাপোর্ট রাখবেন, সেই চিন্তাটুকু আপনার করতে হবে। এবং আমি মনে করি যে স্পেনের এই দলের সেই ক্যাপাবিলিটি রয়েছে। স্পেন কিন্তু রাতারাতি চ্যাম্পিয়ন হয়নি। স্পেন কিন্তু আপনি অনেক প্ল্যান প্রোগ্রাম করে তারপর চ্যাম্পিয়ন হয়েছে। 2010-এ তারা যখন বিশ্বকাপ জিতেছিল, তারপরের 3টা বিশ্বকাপ তারা কিন্তু আপনি ফ্লপ করেছে, বিশ্বকাপে ফ্লপ করেছে, কিন্তু তারপরে তারা অন্যান্য সেক্টরে খুব ভালো করেছে। আপনি বয়সভিত্তিক ফুটবলে তারা এক্সেলেন্ট পারফরমেন্স করেছে। আন্ডার 16-এ বা 15-এ 17-এ খুব সম্ভবত তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে তারা একই স্টাইলে খেলে, এর ফলে যেটা হয় যে তাদের আন্ডার 17 যে স্টাইলে খেলে ঠিক একই রকম, 19-এ খেলে ঠিক একই রকমভাবে কিন্তু আপনি ন্যাশনাল টিমেও খেলে। এবং যখনই আপনি এই একটা জিনিসই বারবার আপনি করতে থাকবেন তখন সেটার উপরে কিন্তু আপনি পিএইচডি হয়ে যাবেন। সো এই কারণে আপনি স্পেনের সবচেয়ে বড় সুবিধাটা হলো যে এখানে বিভিন্ন প্লেয়াররা আপনি অন্যান্য টিমে খেললেও এবার সবচেয়ে বড় সুবিধাটা ছিল যে 23 জনের মধ্যে 8 জন খেলোয়াড় খেলেছেন কিন্তু আপনার বার্সেলোনায়। ফলে তাদের সিঙ্ক্রোনাইজেশনটা খুব সুন্দর, তাদেরকে নতুন করে কিছু বলে দিতে হচ্ছে না যে এটা করো। এই কারণে আমি বিশ্বাস করি যে স্পেনের যে পাসিং ফুটবলটা, এই পাসিং ফুটবলে তারা যদি চোখে ব্লাইন্ড ফোল্ডে বেঁধে নামে, চোখে পট্টি বেঁধেও নামে, আমার মনে হয় যে তারা কিন্তু পারফেক্ট পাসিং করতে পারবে। কারণ তারা দেখবেন যে আপনি পাসিংয়ে কখনই কিন্তু তারা দ্বিতীয় চিন্তাটুকু করে না, একেবারে চোখ বন্ধ করে কিন্তু পাসিং করে। এবং অ্যান্টিসিপেশন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনাকে একটু পূর্ব অনুমান করতে হবে। সেই অ্যান্টিসিপেশনটা এই দলের দুর্দান্ত, এই কারণে পাসিংটা তাদের খুব একটা মিস হয় না, প্রচুর পাস করে তারা, এবং পাস করে প্রতিপক্ষকে কিন্তু আপনি একেবারে হতাশ করে দেয়। প্রতিপক্ষ যেটা হয় যে আপনি দেখবেন যে আমরা ছোটবেলায় খেলতাম চোর পুলিশের খেলা। চোর পুলিশ মানে বল আমার পায়ে থাকা মানেটা হলো যে আমি পুলিশ, আমার কাছ থেকে বল তুমি কেড়ে নিতে পারো কিনা, তুমি চোর। তো প্রতিপক্ষ যে থাকে সে ধরেন আপনি চোর হিসাবে নিজেকে একেবারে অস্থির হয়ে যায়, বলই যখন পাবে না তখন মেজাজ খারাপ হয়ে যায়। যে খারাপটা হয়েছে কিন্তু আর্জেন্টিনা নার্ভাস ব্রেকডাউনটাই বেসিক্যালি ফাইনালে যেটা হয়েছে, যে আমি তো সারাক্ষণ শুধু দৌড়াদৌড়ি করছি, বল পাচ্ছি না, আর বল নিয়ে তারা কাড়াকাড়ি করছে, সম্মানহানি হচ্ছে, দেই একটা মেরে।
তো এইটা আপনি তাদের মনোযোগটা নষ্ট করে দেয়। এই কারণে আপনি দেখবেন যে আর্জেন্টিনা যে পুরো ফাইনাল ম্যাচে ফাউল যেটা করেছে, স্পেনও কিন্তু ফাউল করেছে প্রায় সমান সমান। 26 আর 21 স্পেন মোস্ট প্রবলি 21টা ফাউল করেছে আর 25টা ফাউল করেছে আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার ফাউলের ধরনটা খারাপ ছিল, সহিংসতা ছিল, আপনার অ্যাটাকিং টেন্ডেন্সি ছিল, মনে হয়েছে যে মাইরে একদম পা ভেঙে ফেলি দেই। বাট এই কারণে আপনি তারা 5টা হলুদ কার্ড পেয়েছে, 2টো লাল কার্ড, একটা লাল কার্ড তো আপনি পরে হয়েছে, পরবর্তীতে উইথড্র করে নেওয়া হয়েছে। তো ফাউলও আপনি করবেন কিন্তু সেটা আপনাকে সফটলি কায়দায়, এটা ফাউল, ইটস পার্ট অফ গেম, ফুটবলে বডি কন্ট্যাক্টের খেলা, এটা হতেই পারে। কিন্তু সেখানেও আপনাকে কিন্তু ব্রেইন লাগিয়ে খেলতে হবে। যে আমি মনে করি যে ইমোশনের বাইরে চলে গিয়েছিল আর্জেন্টিনা ফাইনাল ম্যাচে, তো এটাও কিন্তু আপনি একটা স্পেনের খেলার পার্ট, তারা তাদের খেলাটা খেলবে কিন্তু প্রতিপক্ষের যে খেলাটা, তাদের যে পরিকল্পনা থাকে সেটা খেলতে দিবে না। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এবং স্পেন এই কারণে আমি মনে হয় যে রাতারাতি কোনো প্ল্যান করে তারা চ্যাম্পিয়ন হয়েছে এটা ভাবার কোনো কারণেই, তারা আসলে ডিজার্ভিং টিম। কাছে ভাই, আমরা আরো অনেক আলাপ করবো, আমরা ফুটবলের যে ভবিষ্যৎ ছিল সেগুলো নিয়ে আলাপ করবো, ফুটবল আগামী দিনে কেমন হতে পারে সেটা নিয়ে আলাপ করবো। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, এখন মাঠে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছে একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন সিনিয়র সাংবাদিক এম কাইসা ভাই। কাইসা ভাই, আমরা আলাপ করছিলাম যে ফুটবলের ভবিষ্যৎটাকে, আর্জেন্টিনা ভবিষ্যৎ নিয়ে আপনার মন্তব্য শুনলাম, আমরা স্পেনের ভবিষ্যৎ। তবে আমার মতে ফুটবলের একটা গ্লোবাল চেঞ্জ আসছে। আমি যদি ফুটবলে যে গোলগুলো যেভাবে হচ্ছে, বিশ্বকাপে গোলের রেকর্ডগুলো যেভাবে ভাঙছে, সেটা নিয়ে যদি একটু দেখি, যে আমরা দেখবো একটা সময় গোল পাওয়াটা খুব টাফ ছিল। জার্ড মুলারের গোলগুলোর রেকর্ডগুলো অনেকগুলো বছর ধরে টিকছে, সেখানে লিওনেল মেসির রেকর্ড টিকছে না, রোনালদো নাজারিওর রেকর্ড যতদিন টিকেছে, মিরোস্লাভ ক্লোজার রেকর্ড ততদিনও টেকেনি। এই যে একটা গোলের যে একটা টানা পড়ে, সেটা আমরা একবার একটু ভিজুয়াল একটা রিপ্রেজেন্টেশন দেখে নিব, তারপরে আমরা দেখবো যে এই জিনিসটা কিভাবে আপনার মন্তব্য জানতে। যেমন গার্ড মুলার, তিনি 14 গোল করেছিলেন, তার সেই রেকর্ডটা 32 বছর টিকেছিল। ফ্রান্সের জা ফন্তে, তিনি 13 গোল করেছিলেন, সেই রেকর্ডটা 16 বছর টিকেছিল। মিরোস্লাভ ক্লোজার, তার 16 গোলের রেকর্ডটা 12 বছর থেকে, যেটা লিওনেল মেসি ভেঙেছিলেন। তার আগে রোনালদো নাজারিও, তার 15 গোলের রেকর্ডটা 2006 থেকে 2014 পর্যন্ত স্থায়ী হয়। লিওনেল মেসিরটা মাত্র 11 দিন টিকেছিল 21 গোলের রেকর্ডটা। 21 গোল খুবই কম বলা যাবে না, একেবারে বলা যাবে না। এবং কিলিয়ান এমবাপ্পে নিশ্চিতভাবে আগামী 4 বছর অন্তত টাটটা টিকছে। বিশ্বকাপে গোল পাওয়াটা টাফ, গোল পাওয়া ইজি হলে ক্রিস্টিয়ানো রোনালদোর আরও অনেকগুলো গোল থাকতো, 6টা বিশ্বকাপ খেলে মাত্র একটা নকআউট গোল। বাট ঠিক কতটা টাফ, এতগুলো গোলের রেকর্ড এত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, অ্যাকচুয়ালি এর পেছনের রিজনটা কি? আপনি যারা স্ট্রাইকার রয়েছেন বা যাদেরকে গোল করার জন্য গোল গেটার হিসেবে দলের সুযোগ দেওয়া হয়, তারা ভালো পারফরমেন্স করছেন দেখে কিন্তু এই জিনিসটা হয়েছে। দেখবেন এখানে আপনি কিন্তু যারা গোল পেয়েছেন তাদের কাজটুকু কিন্তু একটাই, যে দলের হয়ে গোল করাটা। এমন কেউ কিন্তু আপনি নাম দেখবেন না যে আপনি হয়তো যে ডিফেন্স থেকে চলে এসেছেন, ডিফেন্ডাররাও গোল করেছেন কিন্তু একটা দুটো গোল করেছেন, টপ লিস্টে কিন্তু তারা নেই। সো এখানে যেসব স্ট্রাইকার বা যারা আপনার নাম্বার 9 হিসেবে খেলছেন, নাম্বার 10 হিসেবে খেলছেন, তারা তাদের পারফরমেন্সটা ভালো করেছেন দেখে কিন্তু এই জিনিসটা হয়েছে। এবং আমি এটাতে মোটেও কিন্তু অবাক হইনি। কারণটা হলো যে আপনার এই এমবাপ্পে যেভাবে বিশ্বকাপটা শুরু করেছিলেন, এই বিশ্বকাপ না, তার ক্যারিয়ারটা যেভাবে শুরু করেছিলেন, তাতে তিনি যে মেসিকে বা তিনি ক্লোসাকে ছড়িয়ে যাবেন, তিনি মেসির আগে ক্লোসাকে ছাড়িয়ে যাবেন, এটা আমি অন্তত চিন্তা করেছিলাম। কিন্তু এবার মেসি ছাড়িয়ে গিয়েছেন ক্লোসাকে আগে, তারপরে এমবাপ্পে ছাড়িয়ে গিয়েছেন ক্লোসাকে এবং মেসিকেও ছাড়িয়ে গিয়েছেন। কারণটা হলো যে তিনি তার বিশ্বকাপটা শুরু করেছিলেন 2018-তে, সেই ম্যাচে গোল করেছিলেন 4টা। পরের বিশ্বকাপটা তিনি যেটাতে ফাইনালে খেলেছিলেন কিন্তু গোল করেছিলেন 8টা। তো একজন গোল গেটার যখন তার প্রথম দুটো বিশ্বকাপে 12টা গোল করবেন, বোঝাই যাচ্ছে যে তিনি কিন্তু আপনি এমনি আসেননি, তিনি কিন্তু তার একটা প্ল্যান নিয়ে এসেছেন বা সেইভাবে নিজেকে পারফর্মটা করতে চান। আর এমবাপ্পে কিন্তু সবসময় পারফর্মার একজন। আপনি দেখবেন যে কোনো একটা সিজনে তিনি একেবারে নিষ্প্রভ থেকেছেন তা কিন্তু না। সো এখানেও তিনি তার যেভাবে বিশ্বকাপটা শুরু করেছিলেন, তৃতীয় বিশ্বকাপটাও আরও দুর্দান্তভাবে করেছেন। এবং তার এই সাফল্যের পিছনে অন্যতম কারণটা হলো যে ধারাবাহিকভাবে তিনি কিন্তু ভালো পারফর্ম করছেন। প্রথম বিশ্বকাপে 4টা, তারপরেরটা 8টা, এবারে তিনি গোল করেছেন 10টা। তো সব মিলে তিনি যে ফর্মে রয়েছেন, তাতে তার যে বয়স, এই ফিটনেসটা যদি পারমিট করে, সামনের অন্তত 2টো বিশ্বকাপটা তিনি নিশ্চিত খেলবেন। তো 2টো বিশ্বকাপ যদি খেলেন তাহলে তার গোল সংখ্যা যদি 40-এর কাছাকাছি হয়ে যায়, অন্তত আমি অবাক হব না। বেশি লাগবে না, পরের 2টো ম্যাচে যদি আপনি 10টা করে গোল করেন, 8টা 10টা করে গোল করলে কিন্তু 2 বিশ্বকাপে তিনি, এবং শর্ত একটাই থাকবে যে ফ্রান্সকে অন্তত 7টা ম্যাচ খেলতে হবে, বিশ্বকাপে ফাইনাল পর্যন্ত খেলতে হবে অথবা সেমিফাইনাল পর্যন্ত খেলতে হবে। প্রথম রাউন্ডে বাদ হয়ে গেলে তো করার কিছু নেই, যেটা একসময় কিন্তু আপনি স্পেনে হয়েছিল। বিশ্বকাপে 2010 বিশ্বকাপ জেতার পর তারা পরের বিশ্বকাপে কিন্তু আপনি পরের রাউন্ডে কোয়ার্টার পর্যন্ত গিয়েছিল, রাইট, এবং পারফর্ম সেরকমভাবে করতে পারেনি। সো আপনি বলতে পারেন না যে তারা পরবর্তীতে অন্য দলগুলো সেরকমভাবে যাবে। বাট
এমবাপ্পে বা ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, এই যে বড় দল যারা রয়েছে, বড় দল বলবো না, আমি বলবো যে শীর্ষস্থানীয় র্যাঙ্কিংয়ে যারা রয়েছে, তারা আসলে বিশ্বকাপ জেতার জন্যই কিন্তু আপনি বিশ্বকাপে অংশগ্রহণ করে এবং এই কারণে তারা শেষ পর্যন্ত খেলে থাকে। সো এমবাপ্পে, আমার কাছে মনে হচ্ছে যে এমবাপ্পে এই তার গোল সংখ্যাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেটা ভাঙাটা সামনের কারোর জন্য খুবই টাফ একটা বিষয় হবে। কাইসা ভাই, আমরা বিশ্বকাপে কি পরিমাণ গোল হচ্ছে সেটারও একটা গ্রাফ দেখতে চাই। এরপরে আমি আলোচনাটা আসবো যে বিশ্বকাপে আমরা যেটা দেখছিলাম যে এবার 308টা গোল হয়েছে, যেখানে গত আসরে মাত্র 172টা। কোন বিশ্বকাপে কত গোল? আমরা যদি সর্বোচ্চ গোলের সেই লিস্টটা দেখি, 2026 3 দেশের যে বিশ্বকাপটা হলো 308 গোল, 2022 সালে মাত্র 172টা, বা 172টা অনেক বড়, কিন্তু 378 অনেক ক্ষুদ্রই মনে হয়। রাশিয়া বিশ্বকাপে 169টা গোল দেখেছিলাম আমরা, 2014-তে ব্রাজিল বিশ্বকাপে 171 গোল, এবং ফ্রান্স বিশ্বকাপে 1998 সালে আবারও 169 গোল। গোলগুলো অনেক বেশি বাড়ছে। ইনফান্তিনোর একটা প্ল্যানও আমরা জানতে পারলাম, 64 দলের একটা ওয়ার্ল্ড কাপ হতে পারে, যেটা কনমেবল সভাপতিও তিনি মোটামুটি সিগন্যাল দিয়েছেন যে হ্যাঁ, এই ধরনের একটা কিছু হতে পারে। 64 দল হলো অনেকগুলো ক্ষুদ্র দেশ বলতে পারি, বা তুলনামূলক শক্তিমত্তায় পিছিয়ে থাকা দলগুলো আসতে পারে, এবং সেখানে একটা গোল বন্যা হওয়ারও চান্স থাকে। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি ফুটবলের গোলের মাত্রাটা অস্বাভাবিক বাড়িয়ে দিতে পারে? তা তো বাড়িয়ে দিতে পারে, কারণটা হলো যে যত বেশি দল তত বেশি ম্যাচ। আপনি 308টা যে গোল হয়েছে, সেখানে কিন্তু খেলা হয়েছে 104টা ম্যাচ। এর আগে কিন্তু বিশ্বকাপে কোনো ম্যাচে এত বেশি ম্যাচ হয়নি। আপনি দেখবেন যে 8টা ম্যাচ খেলতে হয়েছে। আগে কিন্তু বিশ্বকাপ জিততে হলে 7টা ম্যাচ খেলার প্রয়োজন হতো একজনকে, গ্রুপ পর্যায়ে 3টে, তারপরে নকআউটে 3টা, আর আপনার ফাইনালে 1টা। তো সব কিছু মিলে আপনি 7টা ম্যাচ তাদেরকে খেলতে হতো, এবার খেলতে হচ্ছে 8টা ম্যাচ, 40টার মতো ম্যাচ বেড়েছে। এবং আরেকটা জিনিস কেসে ভাই, যে আমরা দেখতাম যে এর আগের পরিসংখ্যানগুলো দেখে 2.64 করে গোল হচ্ছে পার ম্যাচে, সেটা এবার 3 এর বেশি। সো এটার অ্যাকচুয়ালি রেশিওটা হঠাৎ করে চেঞ্জ, মানে পার ম্যাচ প্রায় একটা করে গোল বেড়ে যাচ্ছে। এটা কি শুধুমাত্র ম্যাচ ইন্টেনশন বাড়লে তো তেমন না, এটা কি ফুটবলের যে মডার্ন যুগের যে চেঞ্জটা, সেটার একটা এফেক্ট কিনা? আমি খুশি খুবই, কারণটা হলো যে আমি গোল দেখতে চাই। আপনি ওই এক গোলের ড্র ম্যাচ দেখতে চাই না, অথবা আপনি 0-0 গোলের ড্র দেখতে চাই না, বা একটা গোল করার পরে আপনি পুরো দল ডিফেন্সে চলে গিয়ে পুরো ডিফেন্সটাকে আপনি পার্ক ইন দ্য বাসের মতো করে, বাস ইন দ্য পার্কের মতো করে আপনি ওরকমভাবে রাখার কিছু নাই, যে আপনি পুরো ডিফেন্স করে দিয়ে, 2 ডাবল লেয়ারের ডিফেন্স করে দিয়ে তারপরে আপনি সারাক্ষণ শুধু ডিফেন্স করে গেলেন এবং আপনি আরেক পক্ষ আক্রমণ করে যাচ্ছে এবং আপনি ঠেকিয়ে যাচ্ছেন। সেই খেলায় কোনো আনন্দের কোনো কিছু নেই। যেটা করেছিল কিন্তু গ্রিস, খুব সম্ভবত 2004 ইউরোতে একটা গোল করার পর তারা 9 জনকে নিয়ে এসে ডিফেন্স তৈরি করতো, তারপরে সেইভাবে 1-0 গোলে ম্যাচ জিতেছে। প্রত্যেকটা ম্যাচ প্রায় 1-0 গোলে জেতার পরে তারা সেই ইউরো জিতে গেছে। দ্যাট ওয়াজ এ বোরিং ফুটবল। এই ফুটবলে কোনো আনন্দ নেই। বরঞ্চ আমি মনে করি যে গোল উৎসব যেটা হয়, গোল গ্লেয়ার, এটা আমি মনে করি হওয়াটা উচিত। তাহলে হবে কি, যে আপনি দেখবেন যে আনন্দের রেস্ট, যতবার গোল হয় ততবার কিন্তু আনন্দ হয়। তো ফুটবল গোলের খেলা আমরা সবসময় বলে থাকি, তো এই আনন্দটুকু আপনি কেন নেবেন না? এবং প্রত্যেকটা গোলের পিছনে কিছু কাহিনী থাকে। আপনি দেখবেন যে এই যে ফ্রি কিক কয়েকটা হয়েছে, বিশেষ করে রোনালদো যে একটা ফ্রি কিক না নিয়ে আপনি দিয়েছিলেন নুনো মেনেস, সেখানে ফ্রি কিকে কিন্তু আপনার অনেক বড় একটা বুদ্ধিমত্তার ছাপ ছিল। সো ফুটবল আপনি আইকিউ দিয়েও খেলতে হয়, নট নেসেসারি যে শুধুমাত্র আপনি পা দিয়ে খেলবেন তা কিন্তু না, আপনাকে কিন্তু আপনার বুদ্ধিমত্তা দিয়েও খেলতে হয়। মাইন্ড সেটআপটা অনেক বড় জিনিস, আপনাকে মস্তিষ্ক দিয়ে খেলতে হয়, প্ল্যান নিতে হয়, এবং খেলার মাঝখানে ইমোশনটাকে আপনাকে কন্ট্রোল রেখে করতে হয়। এই সব কিছু মিলে আপনি আক্রমণাত্মক ফুটবল হয়েছে বলেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে গোলের সংখ্যাটা এত বেশি বেড়েছে। গত বিশ্বকাপে 172টা গোল হয়েছিল, সেটাই কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ গোল ছিল। এবার যখন 308টা গোল হয়েছে, 172কে মনে হচ্ছে অনেক কম, অনেকটাই কম মনে হয়। ম্যাচ বেড়েছে দেখে আপনি গোল সংখ্যা বেড়েছে, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই সঙ্গে আপনি যদি যেটা আপনি বললেন যে প্রত্যেকটা ম্যাচে তো গোল বেড়েছে, গড়পড়তাও গোল হিসেবে বেড়েছে, দ্যাট মিনস আপনি ফুটবল খুবই অ্যাটাকিং প্লেয়ারে ফুটবল হয়েছে। এই কারণে আমি বললাম যে রাত জেগে ফুটবল দেখলেও, এবার বিশ্বকাপ দেখলেও আমরা আনন্দ পেয়েছি। কারণটা হলো যে আপনি খুবই, কোনো দল 2-0 গোলে পিছিয়ে রয়েছে, সেই দল যখন আপনি 3-2 গোলে জিতে যায়, তার মানেটা কি? আপনি জাস্ট এই জিনিসটাই চিন্তা করেন যে তারা কামব্যাক করার মতো একটা ক্ষমতা রাখে এবং ম্যাচটা মজাদার হয়েছে। আপনি জাপানের সঙ্গে যে নেদারল্যান্ডসের ম্যাচ হয়েছিল, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক ম্যাচ। আপনি 2 বার পিছিয়ে থেকে জাপান কিন্তু 2-2 গোলে ড্র করেছে। সো এই যে আপনার অ্যাটাকিং প্লেয়ারে নিয়ে আসা পুরো জিনিসটা, মানে গোল করার জন্য একদম হন্যে হয়ে খোঁজাটা, প্ল্যানিং সেরকমভাবে সেট করাটা, আমি মনে করি যে এই ফুটবলের আনন্দটুকু এবং ফুটবলের আমেজ, উত্তেজনা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে এই যে গোল করার টেন্ডেন্সিটা এবং আক্রমণাত্মক হয়ে ওঠার বিষয়টা। কাইসা ভাই, ফুটবল ওয়ার্ল্ড কাপ চলাকালে আমরা বেশ কিছু চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, এবং যেটা আমার মতো যারা আমরা যারা ক্লাব ফুটবলটাকে আমরা দেখি, এবং তাদের জন্য খুব বেশ ভালো সংবাদ আছে। আমরা দেখতে পেলাম ইতালির ফুটবল, যারা অনেক 12 বছর ধরে ওয়ার্ল্ড কাপে নেই, সেখানে তারা পেপ গার্দিওলাকে তাদের ফেডারেশনে আনার জন্য, তাদের মেন কোচ হওয়ার জন্য একটা আলোচনা চলছে সেখানটায়। কার্লো আনচেলত্তি অনেক আগেই ব্রাজিলে চলে এসেছেন। আমরা পরবর্তীতে দেখলাম
ইয়র্গেন ক্লপ তিনি চলে আসছেন জার্মানিতে। ফুটবলটা যারা ক্লাব ফুটবলে যারা অ্যাটাকিং ফুটবল বলি বা মডার্ন ডে ফুটবলকে যারা চেঞ্জিংয়ে আনছেন তাদেরকে আমরা এখন ন্যাশনাল টিমেও কিছুটা দেখতে পাচ্ছি। ফুটবলের জন্য কি জিনিসটা আমার কাছে পার্সোনালি যেটা ফিল হয় সেটা আগে বলে নিই। আমার কাছে যেটা পার্সোনালি ফিল হচ্ছে এটা ইন্টারন্যাশনাল ফুটবলটাকে আরও বেশি জাঁকজমকপূর্ণ করবে। যেটা দেখা যায় কি ক্লাব ফুটবল যারা দেখছে, যার দিকে ইউরোপিয়ান ফুটবল দেখছে, তাদের কাছে ন্যাশনাল ম্যাচগুলো বা ফ্রেন্ডলি ম্যাচগুলো খুব বেশি গুরুত্ব পাচ্ছে না। বাট আই থিঙ্ক এই কোচিং ফিলোসফিটা যখন চেঞ্জ আসছে সেটা ন্যাশনালের আমেজগুলোকে চেঞ্জ করে দেবে। আপনার অপিনিয়নটা? অবশ্যই আমি মনে করি যে চেঞ্জ করে দিবে। কারণটা হলো যে ব্রাজিল তো কোনোদিন তাদের মানে ব্রাজিলিয়ান ছাড়া কাউকে কোচ হিসেবে কিন্তু নিয়োগ দেয়নি। এই প্রথম আনচেলত্তিকে দিয়েছে। কেন দিয়েছে? আনচেলত্তি খুব স্মার্ট সে কেন দিয়েছে তা কিন্তু না, তার কোচিং স্টাইলটা খুব স্মার্ট। তিনি 8বার না 9বার আপনি ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তিনি আপনি রিয়াল মাদ্রিদের আপনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন, পারফর্ম করা কোচ ছিলেন। তো সব কিছু মিলে তার নেতৃত্বে অনেক ফুটবলার কিন্তু গড়ে উঠেছে। তো এই জিনিসগুলো কিন্তু কাউন্ট করেছে তারা। আপনি বলেন যে পেপ গার্দিওলাকে কেন এখন ইতালি নেওয়ার জন্য কিন্তু পাগল হয়ে গিয়েছে, তার অন্যতম কারণটা হলো যে তার কোচিং মেথডটা। আপনি ক্লাব ফুটবলে তিনি দুর্দান্ত সাফল্য এনে দিয়েছিলেন। তো যে কোচ আপনি এত চমৎকার সাফল্য এনে দিতে পারেন তাকে আপনি ন্যাশনাল টিমে নিয়ে কেন নেবেন না? সো আমার কাছে মনে হচ্ছে যে এর ফলে যেটা হবে যে ওই দেশগুলোর যে খেলার স্টাইলটা সেই খেলার স্টাইলটাও কিন্তু একটু চেঞ্জ হবে। কারণ প্রত্যেকটা কোচের তার নিজস্ব কোচিং ম্যানুয়াল দিয়েই কিন্তু পুরো দলটাকে সাজান। আপনি পেপ গার্দিওলা যখন ইতালির দায়িত্ব নেবেন তখন পেপ গার্দিওলা যেরকমভাবে বার্সেলোনাকে খেলিয়েছেন, পেপ গার্দিওলা যেরকমভাবে ম্যান সিটিকে বা বায়ার্ন মিউনিখকে যেভাবে যে ফর্মুলাটা দিয়েছেন সেই ফর্মুলাই কিন্তু এখানে ইনজেক্ট করবেন। কারণ নতুন ফর্মুলা তো তার কোনো কিছু নেই। তো সেটা করলে তিনি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই দলগুলো আরো একটু বেশি অ্যাট্রাকটিভ ফুটবল খেলতে পারবে। আমি মনে করি যে এটা ফুটবলের জন্য খুবই ভালো একটা উদ্যোগ। কারণটা হলো যে শুধুমাত্র ন্যাশনালিজমের কারণে আপনি দেশপ্রেম দেখিয়ে, মানে সস্তা দেশপ্রেম দেখিয়ে আপনি সেই দেশের কোচকেই আপনার নাগরিককে আপনার ওই দেশের কোচ হতে হবে, নট নেসেসারি। তিনি যদি পারফর্ম করতে পারেন, তিনি যদি সফল হন, তিনি যদি সাকসেসফুল হন, আই ডোন্ট মাইন্ড। কিন্তু তিনি যদি সফল না হন শুধুমাত্র এটার জন্য তাকে আপনি কোচ করতে হবে, নট নেসেসারি। আপনি বাইরে থেকে কোচ আনতে পারেন যে কোচ আপনাকে সাফল্য এনে দিবে। শর্তটা একটাই হবে যে আপনাকে সাফল্য এনে দিতে পারে এমন কোচকে আপনাকে নিয়ে আসতে হবে এবং সেই কোচকে আপনাকে সময় দিতে হবে। আনচেলত্তি কেন ব্রাজিলের সাথে পারেননি? কারণ আনচেলত্তির যে খেলার স্টাইল, আনচেলত্তির যে বিষয়টা সেটা তিনি কতদিন করছেন, খুব সম্ভবত 8 মাস বা 9 মাস আগে 9 মাস আগে তিনি কিন্তু আপনি ব্রাজিল দলের কোচের দায়িত্বটা নিয়েছেন। 9 মাস আগে কোচের দায়িত্ব নিলে আপনি কিভাবে আপনার মেথডটা বা আপনার আদর্শটা, আপনার আইডিওলজিটা এখানে প্রয়োগ করতে পারবেন? এটার জন্য ইউনিট টাইম। এই কারণে আপনি দেখবেন যে ব্রাজিল এই বিশ্বকাপে খারাপ করলেও আনচেলত্তিকে কিন্তু তারা রেখে দিয়েছে, লম্বা সময়ের জন্য রেখে দিয়েছে। ঠিক একই রকম ভাবে কিন্তু আপনার ইংল্যান্ডের ফুটবলটাকেও কিন্তু চেঞ্জ করে দিয়েছেন টমাস টুখেল চেঞ্জ করে দিয়েছেন। তাকে হয়তো 4 বছর দেয়নি, তাকে হয়তো সামনের ইউরো পর্যন্ত রাখা হয়েছে, বাট ওই ইউরোতে তার সাফল্য দেখলে তার হয়তো এক্সটেনশনটা বাড়তে পারে। সো দিস ইজ রাইট আইডিয়া। আমি মনে করি যে সেটাই করাটা উচিত। কাইসার ভাই, আমরা আরো আলাপ করব। বিশেষ করে আমি পরের ফিরে এসে আমি বিশেষ করে ইনফান্তিনো এবং ফিফার যে ফিলসফি সেটা ফুটবলের ফিউচারটা কি করতে পারে, কি শেপে আনতে পারে সেটা নিয়ে আলাপ করতে আগ্রহী। তবে তার একটা ব্রেক নিতে হবে। এখন মাঠে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। কাইসার ভাই, আমরা আলাপ করছিলাম, আমি বিশেষ করে বিরতির আগে বলেছিলাম যে আমরা ফিফা এবং ইনফান্তিনো এই জিনিসটাকে নিয়ে আলাপ করছি। ইনফান্তিনো ফুটবলের জন্য বেশ বড় একটা ফিগার। তিনি যখন ওয়েফার সভাপতি ছিলেন তিনি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে ওয়েফার বেশ মানে আলোড়ন তোলা কিছু চেঞ্জ করেছিলেন। বাট ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোকে কতটা সফল দেখছেন? হাইড্রেশন ব্রেকের ইন্ট্রোডাকশন যেভাবে হলো, ভার যেভাবে কাজ করলো, ফিফা যেভাবে ট্রাম্প বলি বা এর আগে রাশিয়া বিশ্বকাপে আমরা যেভাবে দেখেছি ফিফা যেভাবে পলিটিক্যাল পাওয়ার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, ফিফা এবং ইনফান্তিনো এই দুটো অ্যাকচুয়ালি কেমন দেখছেন? এটার ফিউচারটা কি দেখছেন? ইনফান্তিনোর সাথে আমার ঢাকায় যখন তিনি এসেছিলেন তখন খুব সম্ভবত 2019-এর দিকে ঢাকায় এসেছিলেন। সোনারগাঁ হোটেলে একটা প্রেস কনফারেন্স হয়েছিল, সেই প্রেস কনফারেন্সে আমিও ছিলাম। আমি তার সাথে সামনাসামনি তার সেই প্রেস কনফারেন্সটা করেছিলাম এবং তাকে আমার যেটা মনে হয়েছিল যে তিনি খুবই একটু নার্সাসিস্ট টাইপের মানুষ। আপনি দেখবেন যে নিজের মতামতটা অন্যের উপর জোর করে চাপিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি তার মধ্যে রয়েছে এবং আপনি ফুটবলকে বড় করে দেখাতে গিয়ে অন্য খেলাটাকে একটু ছোট করার একটা ছেলে মানুষের চিন্তাভাবনা তার মধ্যে কিন্তু রয়েছে। তিনি এসে কিছু মন্তব্য করেছিলেন যে মন্তব্যটা ধরেন আপনি বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই খারাপ কিছু মন্তব্য তিনি করেছিলেন এবং সেটা সে সময় ফুটবল ফেডারেশনে যারা ছিলেন তারা স্টেজে বসে হেসেছিলেন যে জিনিসটা উচিত হয়নি। সেখানে তারা যদি সেটি জিনিসটা একটা প্রতিবাদ করতে পারতেন, তাকে বোঝাতে পারতেন, তখন হয়তো তিনি একটু ধাক্কাটুকু খেতেন। বাট এখন পর্যন্ত তিনি, আমার কাছে মনে হচ্ছে যে এই বিশ্বকাপে একটা বড় ধাক্কা তিনি খেয়েছেন। কারণটা হলো যে তিনি অনেক সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্তগুলো কিন্তু আপনি
ফুটবলের আপনার এক্সপ্লোরেশনের সঙ্গে কিন্তু পরিপূর্ণভাবে যায় না। যেমন নাম্বার 1 যে জিনিসটা হলো যে ডিহাইড্রেশন ব্রেক যে সিস্টেমটা চালু করেছে ফিফার টেকনিক্যাল কমিটি চালু করেছে হয়তো এটা, কিন্তু আমি মনে করি যে এটাতে ফুটবলের টেম্পোটা নষ্ট হচ্ছে। ফুটবলের যে একটা সিঙ্ক্রোনাইজেশন থাকে, যে একটা উত্তেজনা থাকে, একটা আবেগ থাকে, একটা যে টোটাল একটা টেম্পোর মধ্যে একটা জিনিস চলতেছে, সেই জিনিসটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন, হঠাৎ করে নষ্ট করে দিচ্ছেন। এই যে আপনি কথা বলতেছি, হঠাৎ করে যদি আপনি যে কাউকে যখনই আপনি মানে অন্য কোনোভাবে থামিয়ে দেবেন, তখন দেখবেন যে আবার আলোচনা আপনি শুরু করছেন, কিন্তু পরে দেখবেন যে আপনি সেই ফ্লোটা থাকে না। সো এই খেলাটার আমার মনে হয় যে 45 মিনিট যখন আপনি ক্লাব পর্যায়ে সবগুলো ফুটবলার খেলতে পারে, তাহলে কেন তারা আপনি ন্যাশনাল টিমে খেলতে পারবে না, বা আপনি ওয়ার্ল্ড কাপে কেন খেলতে পারবে না? এটার জন্য আপনি ডিহাইড্রেশন ব্রেক বলা হচ্ছে যে ফুটবলারদের যাতে ক্লান্তি না পড়ে, ক্লান্তিতে তারা না পড়েন, এই কারণে তাদেরকে থামিয়ে দেওয়া হচ্ছে বা তাদেরকে রেস্ট দেওয়া হচ্ছে। আসলে বিষয়টা সেটা না, বিষয়টা হলো যে আপনি এটা নিশ্চিতভাবে আপনার এই জায়গাটায় আপনার বিজ্ঞাপন বিরতির নামে আপনার এই আলাদা ইনকামের জন্য, এটা যেমনটা আমরা ক্রিকেটে যেটা আমরা দেখি স্ট্র্যাটেজিক টাইম আউটের নামে যেটা চলছে, তার জাস্ট শুধু ওই একই জিনিসে তাকে কিন্তু ফলোই করা হচ্ছে। এটা দেখে মনে হবে যে আপনি 2.5 মিনিট 5 মিনিট পার ম্যাচে নিচ্ছে, কিন্তু 104 মিনিটের সঙ্গে 104টা ম্যাচের সঙ্গে যখন আপনি 5 মিনিট যোগ করবেন, তখন এখানে কিন্তু $1 মিলিয়ন বিষয়টা কিন্তু চলে আসে। তো ফিফা অর্থ উপার্জন অবশ্যই করবে, কিন্তু খেলাটাকে স্থিমিত করে দিয়ে না, বা খেলাটাকে আপনার টেম্পোটা নষ্ট করে দিয়ে না, সেটা একটা অনেক বড় বিষয়। কিন্তু আবার সেই সঙ্গে ভালো কাজও করেছে। যেমন আপনি যদি আমাকে বলেন, তাহলে আমি মনে করি যে ভিআর সিস্টেম যেটা চালু করা হয়েছে, প্রযুক্তির সহায়তা যেটা নেওয়া হয়েছে, দ্যাটস ফ্যান্টাস্টিক। কারণ আপনি কোনো একটা প্রযুক্তির সহায়তা না নিয়ে যদি কোনো একটা ভুল সিদ্ধান্ত দিয়ে দেন, সেটা নিয়ে কিন্তু আমাদের অনেক বছর ধরে আলোচনা করতে হবে এবং অনেক সমালোচনা তৈরি হবে। একটা ভুল সিদ্ধান্ত আপনি কখনোই সঠিক না, যদি আপনি সেটা মানে প্রযুক্তির সহায়তা নিয়ে সেই ভুলটা শুধরাতে পারেন। আমি এটাতে একেবারে একমত, এবং এই কারণে আপনি দেখবেন যে এবার অনেক অফসাইড, আপনি চুল পরিমাণ আপনার সূক্ষ্ম আপনি অফসাইড কিন্তু কাউন্ট করা হয়েছে, চুলে লেগেছে স্নিকোমিটার দিয়ে, সেটা কিন্তু আপনার কাউন্ট করা হয়েছে। সো এটা আমি মনে করি যে দ্যাটস পারফেক্ট, সেটা আপনি করতেই পারেন। সেটার জন্য খেলা যদি কিছুক্ষণ থামিয়েও রাখতে হয়, আমি এগ্রিড, কারণ আপনি ভুল সিদ্ধান্ত যাতে না দিতে হয়। কিন্তু আপনি ডিহাইড্রেশন ব্রেক আমি মনে করি না যে এটা আপনি খুব সম্ভবত এটাতে ফুটবলের তেমন কোনো উপকার হচ্ছে, বা আপনি প্লেয়াররা খুব একটা বেশি বাড়তি রেস্ট পাচ্ছেন। কাছে ভাই, এই জায়গাটাতে আমার কাছে যেটা মনে হচ্ছে, ফিফা যেহেতু ওয়েফার সঙ্গে ফিফার একটা দ্বন্দ্ব কিন্তু এখন অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে। সেফারিন যেভাবে বয়কট করলো, হেভিয়ার তেবাসকে আমরা যেটা দেখলাম যে হেভিয়ার তেবাসও চাচ্ছেন সভাপতি পদ থেকে চেঞ্জ আসুক, যদিও ইনফান্তিনো লম্বা সময়ের জন্য কনফার্ম হয়ে গিয়েছেন। বাট ফিফারও তো সম্ভবত একটু চিন্তা ভাবনা করা উচিত এই জায়গাটায় এসে, যে অ্যাকচুয়ালি এইভাবেই ফুটবলটা আগামী দিনে পরিচালিত হবে কিনা। আপনি যখনই কোনো গুরুত্বপূর্ণ পোস্টে লম্বা সময় ধরে কেউ যদি বসে যান, তখন তিনি তার নিজের মতামতটা এবং এক অর্থে কিন্তু তার মধ্যে একটা স্বৈরতান্ত্রিক চিন্তাভাবনা কিন্তু চলে আসে। ইনফান্তির মধ্যেও কিন্তু সেই জিনিসটা চলে এসেছে। তার আগে যিনি ছিলেন সেপ ব্লাটার, তার মধ্যেও কিন্তু চলে এসেছিল, এবং তার বিরুদ্ধে কিন্তু আপনি অনেক বড় ধরনের অভিযোগ উঠেছিল। প্রেস কনফারেন্সে তার মুখের উপর ডলার ছুড়ে মারা হয়েছে, এমন ঘটনাও কিন্তু আমরা দেখেছি। আপনি মিচেল প্লাতিনিকে কিন্তু জেলে যেতে হয়েছে, মামলায় পড়তে হয়েছিল। তো সব কিছু মিলে এই কারণে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একটা কাজই আমি মনে করি যে করা উচিত, সেটা হলো এই ধরনের পোস্টে কখনোই আপনি টানা 2 বারের বেশি কেউ যাতে না থাকতে পারেন সেই আয়োজন ব্যবস্থাটা করা। কিন্তু ফিফার সেখানে কিন্তু আপনি সেই ব্যবস্থাটুকু নেই। এখানে আমরা দেখেছিলাম যে সেপ ব্লাটার 20 বছর ধরে কিন্তু আপনি ফিফা প্রেসিডেন্ট ছিলেন, 4 বার তিনি হয়েছিলেন। এখন নির্বাসিতই বলা চলে, এখন তো তিনি নির্বাসিত। যেটি বললাম যে তাকে তো জেলে পর্যন্ত যেতে হয়েছে। তার মানেটা কি, যে তিনি যতই ভালো কাজ করুন না কেন, এক সময় না এক সময় আপনি এখানে বসে নিজেকে এক ধরনের স্বৈরতান্ত্রিক মনোভাব তার মধ্যে চলে এসেছিল। একই ভূমিকা কিন্তু নিচ্ছেন এখন ইনফান্তিনো, এবং এই কারণে আপনি ফিফার পরবর্তীতে যে সবচেয়ে বড় ফুটবল সংস্থা ওয়েফা কিন্তু তার সমালোচনা করছে, লা লিগার সভাপতি কিন্তু তার সমালোচনা করছেন, সবাই তার সমালোচনা দেদারসে হচ্ছে। তার মানেটা কি, যে কিছু তো ঘটেছে অবশ্যই, যে তিনি হয়তো যেভাবে পরিচালনা করার কথা ছিল সেভাবে পরিচালনা করতে পারেননি, এবং সেটা তো চোখের সামনেই কিন্তু খুবই স্পষ্টত হয়েছে যে যেভাবে আপনি 48টা দলকে আপনার অধিকার দেওয়ার কথা ছিল সেটা তিনি দিতে পারেননি। সবচেয়ে বড় আমি মনে করি যে লজ্জাজনক ভূমিকাটা পালন করেছেন তিনি ইরানের ক্ষেত্রে যেটা হয়েছে, এবং সোমালিয়ার একজন রেফারি ভিসা পেয়েও সেখানে তিনি যেতে পারেননি। তো এই জিনিসগুলি কিন্তু আপনি যখনই কোনো দেশকে একটা আয়োজক হিসাবে দিবেন, তার কাছ থেকে কিন্তু আপনার কিছু চুক্তি আপনি করে রাখেন যে তারা আমাদের প্লেয়ার, তারা আমাদের লোক, তাদেরকে আপনাকে কিন্তু একটু ছাড় দিতে হবে, সেরকমভাবে করতে হবে। আর এই যে ভিসার প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ধরেন আপনি, আমার মনে হয় যে এই পুরো বিশ্বকাপটাকে একটা কালো অধ্যায় ফেলেছে। কাইসার ভাই, আমরা আশা করব ফিফাতেও অ্যাকচুয়ালি চেঞ্জ আসবে এবং ফুটবলটাকে ফুটবলের মতোই থাকতে হবে, সেটা কমার্শিয়ালাইজেশন বা কমার্শিয়ালাইজেশন থাকবে, কিন্তু সেই সঙ্গে কিন্তু আপনার কমার্শিয়ালাইজেশনটাই হাইয়েস্ট প্রায়োরিটি যাতে না পায়, খেলাটা যেন সবচেয়ে বেশি রাখতে হবে। আমরা কাইসার ভাই আরো একটু আলাপ করব, আমাদের হাতে আরো কিছু আলাপের রসদ আছে, তবে একটা ব্রেকে যেতে হচ্ছে। এখন মাঠে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই।
বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন মাঠে। কাইসার ভাই, আমরা ফুটবলের ভবিষ্যৎ নিয়ে যখন আলাপ করছি তখন অনেক আলাপে চলে আসে, আমরা ফিফার কথা বলছি, আমরা ফুটবলের কথা বলছি, কিন্তু একটা জিনিস হয়তো আমরা সবাই ভুলে যাই এবং যেটা নিয়ে কোচদের খুব আপত্তি থাকে, সেটা হচ্ছে ফুটবলারদের অ্যাকচুয়ালি রেসটা কোথায়। যখন চ্যাম্পিয়ন্স লিগ যখন গ্রুপ পর্ব থেকে বের হয়ে 8টা লিগস ফেজে চলে গেল, ফিফা যখন টাইম বাড়িয়ে দিচ্ছে, এত কিছু যখন হচ্ছে, ফুটবলারদের ভবিষ্যৎ অ্যাকচুয়ালি কি? তাদের তো ইনজুরি প্রবণতা অনেক বেড়ে যাচ্ছে। আমরা দেখেছি যে লিসান্ড্রো মার্টিনেজকে মাসের প্রায় 6-7 মাসের বাইরে থাকতে হয়। ক্রিশ্চিয়ান রোমেরোর ক্ষেত্রে হয়েছে, ইনজুরি প্রবণতা বেড়েছে। ফুটবলারদের অ্যাকচুয়ালি ভবিষ্যৎটা কোথায়? ফুটবলটাকে অনেক বেশি ফুটবলার বান্ধব যে হওয়ার কথা ছিল সেটা থেকে একেবারে সরে আসছে কিনা? না, সেটাই বললাম যে আপনি যত বেশি খেলবেন তত বেশি আয়। এই কারণে আপনার দেখবেন যে আপনি ইউরোপিয়ান লিগে যারা খেলে থাকে তারা আপনার 60টা থেকে 70টার মতো ম্যাচ খেলে থাকে। শুধুমাত্র 39টা বা 40টার ম্যাচ তো শুধুমাত্র তারা ক্লাব পর্যায়ে খেলে থাকে। তারপরে আপনি ইউরোপিয়ান লিগ রয়েছে, তারপরে নিজের ন্যাশনাল টিমের মধ্যে হয়ে রয়েছে, সব কিছু মিলে তাদের জন্য খুবই বিজি একটা শিডিউল যায়। এই কারণে আপনি ম্যাক্সিমাম সময় বড় যখন টুর্নামেন্টগুলো হয়ে থাকে সেখানে আপনি ফুটবল ইঞ্জুরির একটা বিষয় থাকে, যেটা স্পেন যে এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে সেখানে আপনি দেখবেন যে স্পেন কিন্তু আপনি তাদের যে মানে প্রধান দুই অস্ত্র যেটা ছিল নিকো উইলিয়ামস এবং আপনার লামিনি ইয়ামাল, তারা কিন্তু ইনজুরি নিয়ে এই বিশ্বকাপে খেলতে এসেছিল। আপনি যদি একটু পিছনে ফিরে যান দেখবেন যে তারা যে ইউরো খেলেছিলেন এবং ন্যাশনস কাপে খেলেছিলেন সেখানে কিন্তু তারা ফুল ফ্লেজেড ফিট ছিলেন, খেলেছিলেন তারা। বাট এই বিশ্বকাপে তারা ইনজুরি নিয়ে এসেছিলেন। ইয়ামালের ইনজুরি তো এত বেশি ছিল যে প্রথম ম্যাচে তাকে নামানোর চিন্তাই করেননি কোচ, কিন্তু যেহেতু গোল হচ্ছিল না এই কারণে তাকে 17-18 মিনিটের মতো কিন্তু নামিয়েছিলেন। এবং বিশ্বকাপের ফার্স্ট ফেজে আমি মনে করি যে তারা দুজনেই খুবই ইনজুরিতে ছিলেন, সেই ইনজুরিটা ধীরে ধীরে কাভার আপটা করেছেন এবং ফাইনালে তাদের পুরোটা মাত্রায় তাদেরকে কিন্তু ফিরে পেয়েছেন কোচ। তো এটাও একটা বড় বিষয় রয়েছে যে ফুটবলাররা ইনজুরিতে পড়বেন, ইনজুরি আপনি এড়াতে পারবেন না, ইনজুরিতে পড়বেন কিন্তু রিকভারি করার সিস্টেমটা আপনাকে মেনে চলতে হবে। সেই রিকভারিটা যে দ্রুতভাবে করতে পারেন তারা হয়তো সেরকমভাবে সফল হতে পারেন। একই সমস্যা পড়েছিল ব্রাজিলও। আপনি বলেন যে নেইমারকে তারা ইনজুরি অবস্থায় কিন্তু দলে টেনে নিয়েছিল। ইভেন নেইমার এত বেশি ইনজুরিতে ছিলেন যে তিনি দলের সঙ্গে শুরুতে অনুশীলনে অংশও নেননি। সেই তাকে কিন্তু আপনি কোনো ম্যাচে কিন্তু তিনি ফুল ফ্লেজ খেলতে পারেননি। শেষ ম্যাচে যখন নেমেছেন তখন খেলার প্রায় শেষের দিকে এবং তখন তার সঙ্গে কিছু করারও ছিল না। তো 15-20 মিনিটের জন্য তাকে চিন্তা করে কোচ রেখেছিলেন, যেহেতু তিনি ইনজুরিতে ছিলেন বলেই। সো ইনজুরি ইটস এ পার্ট অফ গেম, বাট দেখতে হবে যে ইনজুরিটা আপনি কত ভালোভাবে কাভার আপ করতে পারেন সেটার উপরে নির্ভর করবে যে কোচ আপনাকে কিভাবে ব্যবহার করবেন। কাসেম ভাই, একেবারে ছোট করে একটা জিনিস জানতে চাইবো, যে জিনিসটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবলটার আমেজটা সবসময় 4 বছর পর পরে আমরা দেখি। ইন্টারন্যাশনাল ফুটবলের প্রতি মানুষের আগ্রহ অনেকটা কম থাকে। এই যে আমেজটা হারিয়ে যাওয়া, এটাকে কি ফেরানোর আর কোনো অ্যাকচুয়ালি উপায় নাই? না, আমেজ রয়েছে। আমেজ 4 বছর পর পর যারা রয়েছেন তারা, ধরুন আপনি অনেকে সিজনাল ফুটবল সমর্থক যারা রয়েছেন তাদের জন্য হয়তো আমেজটা 4 বছর পর পর আসে, কিন্তু আমাদের জন্য কিন্তু প্রায় সময় আসে। আপনি এই যে অক্টোবরে এখন আপনার লিগ শুরু হবে, ইংলিশ লিগ শুরু হবে, আপনি ইউরোপিয়ান লিগগুলো শুরু হবে, সেগুলোর প্রত্যেকটা ম্যাচ কিন্তু আমরা রাত জেগে দেখি এবং সেই আনন্দগুলো নেওয়ার মানে চেষ্টাটুকু করি। তারপর আপনি ইউরো কাপ যেটা হয় সেটাও নেই, চ্যাম্পিয়ন্স লিগ তো প্রত্যেক বছরই হয়ে থাকে। সব কিছু মিলে আপনি এটার সাথে যদি আপনি অ্যাকোমোডেটেড হতে পারেন, এখান থেকে যদি আনন্দ আপনি নিতে পারেন ফুটবলের ইসা থেকে, তাহলে ফুটবল আনন্দ নেওয়ার জন্য আপনাকে 4 বছর পর পর ওয়েট করতে হবে না। আপনি দেখবেন যে আপনি প্রত্যেক মাসেই হয়তো আনন্দটুকু নিতে পারবেন। আপনার লাইফ স্টাইলটা যদি আপনি সেরকমভাবে চেঞ্জ করে নিতে পারেন তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র 4 বছর পর পর নিজ দলের জার্সি পরে আপনি হয়তো অনুষ্ঠানে আসছেন, আপনি আনন্দ করছেন, তাও কিন্তু করতে হবে না। ও আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দেই, আজকে যেহেতু সুযোগটা এসেছে, এই লাল জার্সি পরেছি বলে আমি কিন্তু স্পেনের সাপোর্টার না, আমি এটা অনলাইনে অর্ডার করেছিলাম মেরুন, এটা লাল চলে এসেছে, সো এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছে। বাট এটা সিনক্রোনাইজ করে খুব ভালো, বিশেষ করে বিশ্ব চ্যাম্পিয়নদের একটা ট্রিবিউট দেওয়া হবে। কাছে ভাই, অনেক 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 আলোচনা হলো, অনেক কিছুই আপনার ইনসাইটগুলো নেওয়াটা, বিশেষ করে আপনার মতো একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে বসে অনেক ইনসাইট নেওয়াটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। থ্যাংক ইউ। ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।